আকাশবাণী। খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, নতুন দিল্লির লালকেল্লার সামনে গত সন্ধ্যায় গাড়ি বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কর্তব্য ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লির ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। ভারত সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে 20টি জেলার 122টি আসনে বেলা 11টা পর্যন্ত 31.38% ভোট পড়েছে। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বলিউডের হিম্যান ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির লালকেল্লার সামনে গত সন্ধ্যায় গাড়ি বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কর্তব্য ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা, দিল্লির পুলিশ কমিশনার এবং এনআইএর মহানির্দেশক উপস্থিত রয়েছেন। জম্মু কাশ্মীরের পুলিশের মহানির্দেশক ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিয়েছেন। গত সন্ধ্যায় বিস্ফোরণের পর সমস্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে তদন্তের কাজ শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে, গত সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে এক গাড়িতে বিস্ফোরণের ঘটনায় 8 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ইতিমধ্যেই দিল্লি পুলিশ, এনআইএ, এনএসজি এবং ফরেন্সিক দল এই ঘটনার তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে রাস্তার উপর ট্রাফিক সিগন্যালে আটকে থাকা একটি গাড়ি চলতে শুরু করলে এই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। দিল্লি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা, ইউএপিএ এবং বিস্ফোরক আইন অনুসারে একটি মামলা দায়ের করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির বিষয়ে অবহিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি আহতদের দেখতে হাসপাতালে যান। পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নিতে নাগরিকদের জন্য দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এর নম্বর 011-2291-0010, 011-2291-0011। এলএমজেপি হাসপাতাল থেকে 011-23-233-400 নম্বরে ডায়াল করে আহতদের বিষয়ে খোঁজখবর নেওয়া যাবে। এছাড়াও এইমসের ট্রমা সেন্টারে 011-2659-4405 ডায়াল করেও আহতদের বিষয়ে খবর জানা যাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি দিল্লি বিস্ফোরণে মৃত ব্যক্তিদের প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সিপিআইএমের সাধারণ সম্পাদক এম.এ. বেবি, সিপিআইএমএল-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য দিল্লি বিস্ফোরণের তীব্র নিন্দা করে মৃত মানুষদের পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন তারা। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণের পর গতকাল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি মেট্রো, লালকেল্লা, সরকারি ভবন এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ সমস্ত সিআইএসএফ সুরক্ষিত স্থানগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিআইএসএফ আরও জানিয়েছে, পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লির ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় চক্রান্তকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না। আজ ভুটানের রাজধানী থিম্পুতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তিনি সারা রাত ধরে এই ঘটনার তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিনি বলেন, তদন্তকারী সংস্থাগুলি এই চক্রান্তের সমস্ত তথ্য খুঁজে বের করবে। তিনি বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি ভুটানে এসেছেন এবং দিল্লির ঘটনা সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। শ্রী মোদী বলেন, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বেদনা অনুভব করেন এবং সমগ্র জাতি তাদের পাশে আছে। প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি ভুটানের জন্য, ভুটানের রাজপরিবারের জন্য এবং বিশ্ব শান্তিতে বিশ্বাসী সকল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু শতাব্দী ধরে ভারত ও ভুটানের মধ্যে অত্যন্ত সম্পর্ক গভীর বলে এবং সৌভাগ্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা ভারত ও ব্যক্তিগতভাবে তাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर
इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণের জন্য দায়ীদের খুঁজে বের করে বিচার করা হবে। কোনো পরিস্থিতিতেই তাদের ছাড়া হবে না বলে আজ নতুন দিল্লিতে দিল্লি ডিফেন্স ডায়ালগে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। শ্রী সিং বলেন, দেশের প্রধান তদন্তকারী সংস্থাগুলি এই ঘটনার তদন্ত শুরু করছে। ফলাফল খুব শীঘ্রই প্রকাশ্যে জানানো হবে। I extend my heartfelt condolences to all those who lost their lives in the tragic incident that occurred in Delhi yesterday. From this platform, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. দিল্লিতে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে কলকাতা ও ইডেন গার্ডেন্সে ভারত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেছেন, সারা শহর জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইডেন গার্ডেন্সে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী শুক্রবার সেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট অনুষ্ঠিত হবে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ অস্ত্রশস্ত্র বিষয়ে রাষ্ট্রসংঘের বিতর্ক সভায় এই আহ্বান জানিয়ে বলেন, ভারত দশকের পর দশক ধরে সীমান্ত পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এগিয়ে চলা বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে 20টি জেলার 122টি আসনে বেলা 11টা পর্যন্ত 31.38% ভোট পড়েছে। সবথেকে বেশি প্রায় 35% ভোট পড়েছে কিষানগঞ্জে। সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে, তবে নিরাপত্তার কারণে 1202টি কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। এই দফায় 3,70,00,000-এরও বেশি ভোটদাতা 136 জন মহিলা সহ 1302 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে ভোটদাতাদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী তরুণ ভোটার যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের সুনিশ্চিত করতে নেপাল সংলগ্ন সীমান্ত এবং উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সঙ্গে আন্তঃরাজ্য সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা SIR নিয়ে আগামীকাল 12ই নভেম্বর প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তাঁর সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH পরিষেবায়। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্রের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার প্রয়াণের খবর প্রচারিত হলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বর্ষিয়ান এই অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ভুল খবর প্রচারের জন্য আকাশবাণীও দুঃখিত। আকাশবাণীর সহ অধিকর্তা শিখর রায় আজ ভোরে বারুইপুরে তাঁর নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর। তিনি আকাশবাণীর কলকাতা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, ইম্ফল এবং চাইবাসা কেন্দ্রে কাজ করেছেন। কলকাতার FM বিভাগের সূচনায় এবং অন্যান্য নানান নতুন ভাবনার অনুষ্ঠানে তার উল্লেখযোগ্য অবদান ছিল। শিখর রায় সুলেখক ছিলেন। মণিপুরের পটভূমিকায় একটি উপন্যাস ছাড়াও তার অন্য বেশ কিছু প্রকাশিত বই রয়েছে। ব্রিটিশ বংশোদ্ভূত হাঙ্গেরির লেখক ডেভিড সাজালের উপন্যাস ফ্লেস 2025 সালের বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। গতকাল সন্ধ্যায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। বিজয়ী হিসেবে সাজালে পেয়েছেন 50,000 পাউন্ড অর্থমূল্য। 2016 সালে অল দ্যাট ম্যান ইজ সাজালের লেখা উপন্যাস এই পুরস্কারের জন্য তালিকাভুক্ত হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লির লালকেল্লার সামনে গত সন্ধ্যায় গাড়ি বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কর্তব্য ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লির ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। ভারত সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এগিয়ে চলা বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে 20টি জেলার 122টি আসনে বেলা 11টা পর্যন্ত 31.38% ভোট পড়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন বেলা 1:30 মিনিটে।